পদ্মলয়া ম্যানশনে আজ আনন্দের বন্যা বয়েছে। বনানীর এই স্কাই ব্লু অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের ডুপ্লেক্স বাড়িটা যেন তার জীবন ফিরে পেয়েছে আজ। হাসিবুর রহমানের মায়ের নাম ছিল পদ্মলতা। মায়ের নাম অনুসারেই রাখা হয় এই পদ্মলয়া ম্যানশন। সৃষ্টির এক চিরসত্যতার অবলম্বনে উনি আজ পদ্মলায় অনুপস্থিত। আজ সকাল থেকেই পদ্মলায় হইচইপূর্ণ পরিবেশ। বিয়ে বাড়ি না হয়েও যেন বিয়ের আনন্দ আমেজ। শায়লা রহমান আজ সবার চেয়ে বেশি ব্যস্ত। কি রেখে কি করবেন উনি যেন বেমালুম ভুলে যাচ্ছেন। বারবার এইটা সেইটা চেক করছেন। কোনো কিছুর কমতি আছে কিনা নিজ দায়িত্বে তদারকি করছেন। কিরে তোদের হলো আর কত সাজগোজ করবি? মায়ের আওয়াজে দুই ভাই ঘুরে দাঁড়ায়। সাদিদ হেসে বলে, মা সাজগোজ কই করলাম? কি না করলি? কতবার বলছি তাড়াতাড়ি কর, কিন্তু তোরা তো মেয়েদের মতো রেডি হচ্ছিস। সময় লাগবে তো নিধির, তোদের এত সময় লাগে কি জন্য? তোরাও কি শাড়ি পরার চিন্তা করছিস নাকি? শাহেদ এবং সাদিদ দুজনই জোরে হেসে ওঠে। মায়ের অস্থিরতা যে চরম পর্যায়ে তা প্রকাশ্য। সাদিদ মায়ের কাছে গিয়ে এক হাতে জড়িয়ে ধরে হেসে বলল, মা তুমি গত 5 মিনিটে 3 বার আসছ, একবার হাসিকেও পাঠিয়েছ। এত অস্থির হচ্ছ কেন? আমরা তো আরও পড়ে যাব মা। আর আজ তো কেবল এনগেজমেন্ট হবে। আমি তো দেখছি ভাবিমণিকে আনতে ভাইয়ার থেকে তোমার তাড়া বেশি। শায়লা রহমান চোখ বাঁকিয়ে ছেলের দিকে তাকালেন। বেশ ঝাঝালো কণ্ঠে বলে উঠলেন, আমি কি তোদের মতো? অবশ্যই আমাকে সবকিছু তাড়াতাড়ি করতে হবে এবং আমার মেয়েকেও যত দ্রুত সম্ভব নিয়ে আসতে হবে। আমি কোনো লেট করতে চাই না। বুঝেছিস তোরা? বলেই বিড়বিড় করে রুম থেকে চলে গেলেন। তার আরও কি নাকি কাজ বাকি আছে, সাথে আবারও ছেলেদের তাগদা দিয়ে গেলেন। সাদিদ মায়ের যাওয়ার দিকে তাকিয়ে হাসছে। মায়ের মন যে আজ কতটা খুশি চোখে মুখে সেটা স্পষ্ট। সাদিদ ভাইয়ের দিকে তাকাল। ভাই তার মুচকি মুচকি হাসছে। সাদিদ একটু পিঞ্চ কাটল। ভাইয়া দিনদুপুরেই স্বপ্ন দেখছ নাকি? তোমারও তো দেখি মায়ের মতো আর তরস হইছে না। এতদিন তো রাজিই হওনি, আর এখন? বিয়ের তো আরও বাকি আছে, পারবে তো থাকতে? বলেই সাদিদ হাসতে লাগল। শাহেদ মাথা চুলকাচ্ছে। কিছুক্ষণ ভাবুক হয়ে বলল, এইটা ঠিক বললি। তোর ভাবিকে ছাড়া সত্যই আর পারা যাচ্ছে না। ইচ্ছে তো করছে এখনই বাড়িতে নিয়ে আসি, কিন্তু যত সব নিয়মকানুনের বেড়াজালে আটকে গেলাম। আরে আমি বাঁচলে তো নিয়ম। এখন আমারই অবস্থা খারাপ। হেরে সাদি, মাকে বল না কিছু একটা করা যায় কিনা। এত অনুষ্ঠান দিয়ে কি হবে? লাগবে না আমার এই সব। মাকে বল তোর ভাবিকে এখনই আনার ব্যবস্থা করতে। সাদিদের এবার হাসতে হাসতে অবস্থা কাহিল, রীতিমত বিছানায় শুয়ে পড়েছে সে। কিন্তু খুশিতে মরে যাওয়ার অবস্থা। ভাইয়ের এতদিনের কষ্টময় জীবনটা হুট করেই পাল্টে গেল। এতদিন বিয়ে থেকে পালিয়ে বেরিয়েছে, আর আজ বিয়ের জন্য উঠে পড়ে লাগল। বিন্দু মায় ধৈর্য ধরতে পারছে না। জীবন কি অদ্ভুত! ভালোবাসাও কত অদ্ভুত! কি মানুষ কি হয়ে যায়! নিধি হালকা কমলা রঙের লাল পাড়ের একটা জামদানি শাড়ি পরেছে। চুলগুলো সাইড সিথি করে খোপা করেছে, সাথে গাজরাও লাগিয়েছে। হালকা সিম্পল মেকআপ এবং ঠোঁটে লাল রঙের লিপস্টিক। একবারে নতুন বউ লাগছে তাকে। নীলা চোখ বড় বড় করে দেখছে। হঠাৎ চিৎকার করে উঠল, আল্লাহ, আপনি তোমাকে কত সুন্দর লাগছে! নিধি আচমকা চিৎকারে ভয় পেয়ে যায়। পরমুহূর্তেই লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। আজ তার খুব বেশিই লজ্জা পাচ্ছে। কিভাবে একটা সম্পূর্ণ অচেনা মানুষের সাথে জীবনটা জুড়ে যাচ্ছে। আজ বাদে কাল এই মানুষটাই নিধির সবথেকে কাছের মানুষ হবে। নিধির উপর সবার আগে তার অধিকার থাকবে।
ভাবতেই নিধির বুকটা কেঁপে উঠছে। অদ্ভুত এক অনুভূতিতে বারবার জর্জরিত হচ্ছে নিধি। নীলার কথায় ভাবনা থেকে ফিরে। সত্যি আপনি তোমাকে শাড়িতে যা লাগছে না। জিজু নিশ্চয়ই পাগলই হয়ে যাবে। জিজু তো তোমার থেকে চোখই সরাতে পারবে না। বলেই নীলা খিলখিলিয়ে হাসতে লাগল। এই একটা ঠিক কথা বললি নীল। সত্যি মাইরি যা লাগছে আপুকে। জিজু না হয় আজ সেন্সলেসই হয়ে যায়। আমি তো বেশ চিন্তায় আছি রে নীল। তখন কি হবে? শান্ত ও নীলা তাল মিলিয়ে হাসছে। নিধিও মাথা নিচু করে লাজুক হাসছে। অন্যদিন হলে নিশ্চয়ই এই দুইটার কানমুড়া দিত এখন। কিন্তু আজ নিধিরই ভয় অবস্থা খারাপ। এদেরকে কি বলবে? কিরে নিধি তোর হলো? উনারা যে চলে আসছে। তাড়াতাড়ি কর। মায়ের আওয়াজে নিধির বুকের ভিতরে ধুকপুক ধুকপুক করে শব্দ হচ্ছে। হাত পা সমানে কাঁপছে। এর আগেও তো মানুষটার সাথে দেখা হয়েছে। কথা হয়েছে কিন্তু এমন অস্থিরতা কখনো হয়নি। আজ যেন কোনোভাবেই নিজেকে শান্ত রাখতে পারছে না নিধি। সারা শরীর কাঁপছে তার। বাসার লিভিং রুমে হাসিবুর রহমান, শায়লা রহমান, শাহেদ ও সাদিদ বসে আছে। আরিফ মাহমুদও এসেছেন। তিনি এখনও পুরোপুরি সুস্থ হননি। তাই সাদিদের বাবা মা চায় না উনাদের উপর কোনো প্রেশার পড়ুক। নিধি যে বিয়েতে রাজি হয়েছে তারা এইটাতেই খুশি। পরিবারের বড় ছেলের বিয়ে নিয়ে তাদের অনেক ইচ্ছা। কিন্তু তারা নিধির বাবার কথাও চিন্তা করছেন। তারা চায় না বিয়ে বাড়ির হড্ডগুলে উনার শারীরিক অবস্থা খারাপ হোক। তাই যতটুকু সংক্ষেপে সব শেষ করা যায় এটাই চিন্তা করছেন। তাদেরকে বেশি কোনো ঝামেলা দিতে চাচ্ছেন না এই মুহূর্তে। ছেলের বিয়ের যত আওয়াজ সব করবে, কিন্তু নিধিদের কোনো রকম প্রেশার না দিয়ে। তাই কোনো আত্মীয় স্বজনও আজ আসেনি। এখন তো শুধু এনগেজমেন্ট হবে, বিয়েটা পরে দেখা যাবে। নার্গিস খাতুন নীলা আর শান্তকে মেহমান আপ্যায়নে লাগিয়ে দিলেন। নীলার বিন্দুমাত্র ইচ্ছা নেই যাওয়ার। তবুও মায়ের পীড়াপিড়িতে বাধ্য হয়ে যেতে হল। গিয়েই তার ফর্সা মুখটা কালো হয়ে গেল। শাহেদের পাশেই সাদিদও সোফায় বসে আছে। দুই ভাই কি নিয়ে যেন হাসাহাসি করছে যা নীলার কান অবধি পৌঁছাচ্ছে না। সাদিদের হাসি দেখে মনে হয় নীলার পিয়ই জ্বলে উঠল। মুহূর্তেই অগ্নিরূপ ধারণ করল সে। ওই দিন সাদিদি নীলাকে বাসায় পৌঁছে দেয়। নীলা পুরোটা রাস্তায় সাদিদের সাথে একটা কথাও বলেনি। সাদিদ টুকটাক কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু নীলার কোনো প্রতিউত্তর না শুনে আর আগ বাড়িয়ে কথা বলেনি। বুঝতে গিয়েছিল প্রাণপাখি তার রাগে অভিমানে পরিপূর্ণ। কিছুটা সময় দিয়েছিল নিজেকে সামলে নেওয়ার জন্য। কিন্তু নীলা সামলাবে কি? সময় বাড়ার সাথে সাথে সাদিদের উপর রাগও তার চক্রাবৃদ্ধি হারে বাড়তেই লাগল। সাদিদের মুখ দর্শনও এখন সে করতে নারাজ। সেদিন সাদিদ রুম থেকে বের হয়ে যাবার পর সাথে সাথেই শান্ত রুমে ঢুকে। সাদিদ এমন রেগে কি জন্য বের হলো বারবার জানতে চাইছিল। নীলা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে। তখন সাদিদ হঠাৎ ওইভাবে কোলে নেওয়ায় নীলা লজ্জা পেলেও এখন সেটা বিরক্তি আর রাগের উত্তাপে এসে সেই লজ্জা ডাকা পড়েছে। সাদিদের উপর নেমে আসে একরাশ বিরক্তি মাখা রাগভিমানের মিশ্র সংমিশ্রণ। সে পেয়েছে টাকি এভাবে কেন বলবে নীলাকে? কি অধিকার তার নীলার উপর? তার উপর একবারও মিনিমাম সরিটুকু সে নীলাকে বলেনি। তখনই নীলা নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়, দুনিয়া পাল্টে গেলেও এই ছেলের সাথে কথা বলবে না। কিছুতেই না। তারপর থেকেই নীলা সাদিদকে যেভাবে পেরেছে এভয়েড করে গেছে। কোনো কথায় বলবে না এই বজ্জাত ছেলের সাথে। একরাশ বিরক্তি নিয়েই নীলা শরবতের ট্রে নিয়ে সামনে যায়। শায়লা রহমান নীলাকে দেখেই খুশিতে গদগদ হয়ে যায়। হাসিমুখেই নীলাকে নিজের পাশে বসান। মেয়েটাকে কেন যেন খুব আপন লাগে তার। কেমন আছিস মামুনি? খাওয়া দাওয়া করিস না?
এমন শুকিয়ে গেছিস কেন? করিথো আন্টি। আর কোথায় শুকিয়েছি? আমি ঠিকই আছি, বরং তুমিই শুকিয়ে গেছো ছেলের বিয়ের চিন্তায়। নীলার কথায় উপস্থিত সবাই হেসে উঠল। সাদিদও হাসছে আর অপলক দৃষ্টিতে নীলার দিকেই তাকিয়ে আছে। পিচ্চিটা আজ ব্ল্যাক অ্যান্ড মেরুন কালার কম্বিনেশনের একটা চুড়িদার পরেছে। ফর্সা শরীরে রংটা একেবারে ফুটিয়ে উঠেছে। মুখে তার কোনরকম সাজসজ্জা নেই। গোলাপি ঠোঁটগুলোও একেবারে খালি। কোনো কৃত্রিম রঙের ছোঁয়া নেই তাতে। খোলা চুলগুলো বারবার চোখের সামনে এসে বিরক্ত করছে। আর নীলা অতিমাত্রার বিরক্ত নিয়ে কানের পেছনে গুজে দিচ্ছে সেগুলাকে। সাদিদ মুগ্ধ হয়ে তার প্রাণপাখিকে দেখছে। নীলার চোখ তার উপর পড়তেই সাদিদের ঠোঁটের হাসি প্রসারিত হয়। কিন্তু নীলা তার চাহনিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বাকি সবার সাথে কৌশল বিনিময় করল। সাদিদকে একরকম পাত্তা না দিয়েই নার্গিস খাতুনের কথায় নিধিকে আনতে নিধির রুমে চলে গেল। সাদিদ পুরোটা সময় নীলাকেই পর্যবেক্ষণ করেছে। পিচ্চি তার খেপেছে ভীষণ। মৃদু হাসল সাদিদ। রাগ করলেও প্রাণপাখিটাকে দেখতে দারুণ লাগে। নাকটা কেমন লাল হয়ে যায়। ইচ্ছে তো করে কামড় দিয়ে পুরো খেয়ে ফেলতে। পুরোই কিউটের ডিব্বা একটা। তাদের বাবুও নিশ্চয়ই মায়ের মতোই কিউট হবে। কথাটা ভেবে সাদিদ এবার উচ্চ স্বরেই হেসে ফেলল। বউই তার বাচ্চা, আবার সে আরেক বাচ্চার কথা চিন্তা করছে। সাদিদ নিজের অজান্তেই হাসছে। উপস্থিত সবাই যে তার দিকেই তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে সেদিকে সাদিদের হুঁশ নেই। শাহেদ কনুই দিয়ে সাদিদকে হালকা ধাক্কা দিল। সাদিদ এবার ভাবনা থেকে বাস্তবে আসল এবং নিজের কাজেই নিজেই বিব্রত বোধ করল। শাহেদ জিজ্ঞাসা করাতে সাদিদ সবাইকে এমনি কিছু না বলে হাফ ছেড়ে বাঁচল। নীলা আর শান্ত মিলে নিধিকে বসার ঘরে নিয়ে আসল। নীলা হঠাৎই বলে উঠল, এই আপনি তুই এমন কাঁপাকাঁপি করছিস কেন? তোর সাথে আমরাও কেঁপে যাচ্ছি। নিধি অসহায় চোখ করে তাকাল। যার অর্থ বোন আমার খুব ভয় করছে। প্লিজ নিয়ে যা এখান থেকে। নীলা কিছু বলবে তার আগেই শায়লা রহমান উঠে আসলেন। নিধিকে নিয়ে শাহেদের পাশে বসালেন। নিধির জীবন যায় যায় অবস্থা। শাহেদের সাথে তার শরীর স্পর্শ হচ্ছে। নিধির কাঁপাকাঁপির পরিমাণ দ্বিগুণ বেড়ে গেল। শাহেদ নিধির কম্পন অনুভব করছে। তাই সে আরেকটু তাকে জ্বালাতে নিধির পাশ ঘেঁষে বসল। নিধির তো এবার কেঁদে দেওয়ার জোগাড়। শুধু বলতে পারছে না আমাকে ছেড়ে দাও, আমি দৌড়ে পালাই। শায়লা রহমান শাহেদের কাছে রিংয়ের বক্সটা এগিয়ে দিলেন। নিধির হাতটা নিজের হাতে নিল শাহেদ। নিধির হাত অনবরত কাঁপছে। শাহেদ মুচকি হেসে নিধির হাতটা হালকা চেপে ধরে আংটিটা পরিয়ে দিল। নিধি সাথে সাথে মাথাটা নিচু করে ফেলল। নার্গিস খাতুন এবার নিধির হাতেও আংটি দিলেন শাহেদকে পরানোর জন্য। নিধির কাঁপাকাঁপি দেখে শাহেদই নিজের হাতটা এগিয়ে দিল। নিধি আস্তে আস্তে করে আংটিটা পরিয়ে দিল। সবাই একসাথে এবার আনন্দ উল্লাস করে উঠল। একে অপরকে মিষ্টি খাওয়াল। সাদিদ নীলার দিকে তাকিয়ে আছে। নীলা পুরো আস্ত একটা গোলাপজামুন মুখে পুরে দিয়েছে। মুখ নাড়াতে পারছে না। দুই গালে হাত দিয়ে ঠোঁট লাগিয়ে হাসছে সে। কি যে লাগছে মেয়েটাকে। ঈশ্বর আর ধৈর্য ধরতে পারে না সাদিদ। কবে যে এমন একটা দিন তাদেরও আসবে। তাই ভেবেই সাদিদ গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজে নিজেই বিড়বিড় করে, তার পিচ্চিটা কেন আর একটু বড় হল না? তাহলেই তো সাদিদের এত অপেক্ষা করতে হতো না। কি এমন হতো আর একটু বড় হলে? নীলার হঠাৎ করে চোখ পড়ল সাদিদের উপর। মুহূর্তেই ওর হাসিমুখটা অন্ধকার হয়ে উঠল। আবার একরাশ বিরক্তি ও রাগ এসে ভর করল। দ্রুত অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। ছাদের পশ্চিম পাশে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে শাহেদ। তার সামনেই কাচুমাচু অবস্থায় দাঁড়িয়ে আছে নিধি। শাহেদ গভীরভাবে নিধিকেই পর্যবেক্ষণ করছে।
সে যে প্রচণ্ড ভয় এবং লজ্জা পাচ্ছে চোখে মুখে সেটা স্পষ্ট। নিধি। শাহেদের বলা ছোট্ট একটা শব্দেই নিধির ভেতরটা কেঁপে উঠল। মানুষটা তাকে আজ প্রথম নাম ধরে ডেকেছে। এক অজানা ভালো লাগায় শরীরটা জুড়িয়ে যাচ্ছে তার। কত মানুষই তো নিধিকে তার নামে সম্বোধন করে, কিন্তু কারো ডাকে এমন অনুভূতি নিধির কখনো হয়নি। তাহলে আজ এমন কেন হচ্ছে? নিধির কাছেও আজ স্পষ্ট এই মানুষটাকে সে ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, ভালোবাসে নিধি শাহেদ নামের এই পুরুষটাকে। শাহেদ আবেগমিশ্রিত কণ্ঠে আবার বলে উঠল, কাছের মানুষদের আপনি বলে সম্বোধন করা যায় না। তাদের জন্য তুমি ডাকটাই গ্রহণযোগ্য। আর আমার সামনের মানুষটি আমার অতি কাছের মানুষ, অতি কাছের আপনজন। তাকে কি করে আপনি বলে সম্বোধন করব? নিধি এক পলক শাহেদকে দেখে সাথে সাথে চোখ নামিয়ে নিল। লজ্জায় তার মুখ লাল হয়ে গিয়েছে। শাহেদ কেমন করে বলছে, পুরো শরীর কাটা কাটা দিয়ে উঠছে। শাহেদ নিধির লজ্জারানা মুখটা দেখছে। কি অপরূপ লাগছে মেয়েটাকে। শাহেদ নিধির পাশে এগিয়ে আসল। নিধি বুঝতে পেরে শরীরের কাঁপুনি আবার বেড়ে গেল তার। শাহেদ নিধির গালে তার দুই হাত স্পর্শ করল। মুখটা একটু উঁচু করে তার চোখে চোখ রাখল। নিধির শরীরের সাথে তার ঠোঁটজোড়াও কাঁপছে। শাহেদের প্রচুর লোভ হচ্ছে এই কম্পনরত ঠোঁটে। কিন্তু নিধির হয়তো একটু সময় দরকার। তাই ইচ্ছাকে অনাগ্রহ করে নিধির কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। নিধি লজ্জায় শাহেদের বুকেই মুখ লুকাল। শাহেদ মৃদু হেসে নিধিকে বুকে জড়িয়ে নিল। শাহেদের বুকে মন হয় আজ প্রশান্তি নেমেছে। মরুভূমির মতো খা খা করা বুকটা যেন হঠাৎই আজ জলের সন্ধান পেয়েছে। দুই হাতে আরো শক্ত করে আঁকড়ে ধরল নিধিকে। অপরদিকে ভালোবাসায় ব্যস্ত কাপলযুগলকে এমন ভালোবাসাময় মুহূর্তে দেখে দুইজোড়া চোখ মুখ চেপে হাসছে। তখন শায়লা রহমান নিধিকে বলেন শাহেদকে নিধিদের ছাদ থেকে ঘুরিয়ে আনতে। তাদের একটু প্রাইভেসি দেওয়ার উদ্দেশ্য আর কি। কিন্তু তাদের পিছু পিছু দুই বিচ্ছু ও সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে আসে। হঠাৎ পিছনে হাতের স্পর্শে নীলা বিরক্তবোধ করল। শান্ত ভেবে বলল, ডিস্টার্ব করিস না তো, আমাকে দেখতে দে। আবার বিরক্তক্রায় চোখমুখ কুঁচকে পিছনে ঘুরতেই নীলার চোখ ছানাবড়া। বার কয়েক শুকনো ঢুক গিলল সে। এদিক ওদিক তাকিয়ে শান্তকে খুঁজার ব্যর্থ চেষ্টা চালাল। না পেয়ে অসহায় দৃষ্টিতে সাদিদের দিকে তাকাল। সাদিদ ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল, আপনার সঙ্গীকে খুঁজছেন? সাদিদের এমনভাবে কথা বলায় নীলার ভয় দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল। সাদিদের সামনে থেকে পালাতে যেই না দৌড় দিবে, পিছন থেকে নীলার হাতটা খপ করে ধরে ফেলল সাদিদ। হাত ধরে একটা টান দিতেই নীলা সোজা সাদিদের বুকে এসে পড়ল। নীল নবঘনে আসার গগনে তিল ঠাই আর নাহিরে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝোড়ো ঝড়ো। আউশের ক্ষেত জলে ভরভর। কালিমাখা মেঘে ওপারে আধার ঘনিছে দেখ চাহিরে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ়ের এই চরণগুলোয় যেন আষাঢ়ের মণিমুগ্ধকর প্রকৃতি মনে দাগ কেটে যায়। আষাঢ় যেন প্রকৃতির জন্য এক আবেদনময়ী সময়। এই রৌদ্রোজ্জ্বল প্রকৃতি নিমিষেই যেন বৃষ্টি ভেজা সিন্ধুতায় ভরে ওঠে। মাথার উপরের তপ্ত সূর্যটাকে নিমিষেই যেন আধার কালো ঘন মেঘে ঢেকে দিয়ে যায়। তার বর্ষণে শিহরিত করতে বাধ্য করে মানব শরীর, গ্রীষ্মের তীব্র দাবাদাহ প্রকৃতিকে। কবিদের ভাবনায়ও বর্ষা এক অনিন্দ সুন্দর সৃষ্টি। প্রেমিক মনেও দোলা দেয় প্রেম। প্রকৃতি যদি হয় একজন মানুষের জীবনকাল, তবে এই আষাঢ় হল তার যৌবনকাল। যার অন্তরে সুপ্ত অনুভূতির কামনা আছে, মিলনের অপার বেদনা আছে, আষাঢ় যেন তাকেই পূর্ণতা দিতে চায়। ছাড়ুন না প্লিজ, কেউ এসে পড়বে। শাহেদের কোনো ভাবাবেগ নেই। সে নিধিকে তার বাহুডোরে জড়িয়েই আছে।
নিধি এবার হালকা ধাক্কা দিয়ে বলল, প্লিজ ছাড়ুন। আকাশও মেঘলা করেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। শাহেদ এবার নিধিকে আরেকটু জোরে চেপে ধরে কানে ফিসফিসিয়ে বলল, শুরু হোক বৃষ্টি, ভিজিয়ে ফেলুক সবকিছু, কিন্তু নো ছাড়াছাড়ি। আর কে দেখবে শুনি? দেখলেই বাকি হবে। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? শাহেদের মুখে বউ ডাক শুনে নিধির চেহারা লাল হয়ে গেল। বুকে মুখ লুকিয়েই মৃদুস্বরে বলল, এখনো হয়নি, তাই প্লিজ ছাড়ুন। কেউ দেখলে কি মনে করবে? মনে করার কিছু নেই। নিজের বউকেই আদর করছি, অন্য কাউকে করছি না। আর কি যেন বললা তুমি? বউ এখনো হওনি? চল তাহলে, এখনই যাব কাজী অফিস। এখন বিয়ে আর আজ রাতেই বাসর। শাহেদ দুষ্ট হেসে চোখ টিপে নিধিকে বলল, কি বলো, রাজি তো? আমারই কিন্তু ভালো হবে, আর অপেক্ষা করা যাচ্ছে না। নিধি শাহেদের বুকে জোরে একটা কিল দিল। শাহেদ গগন কাঁপানো হাসিতে ফেটে পড়ল। নিধিকে ছেড়ে তার মাথার ঘোমটা ঠিক করে দিয়ে বলল, আদর তো করলাই না, উল্টো জামাইকে মারা হচ্ছে। কি ভুল বললাম? হ্যাঁ, সত্যিই তো পারছি না আর। এই চল না, আজই বিয়েটা করে ফেলি। আমার এইসব অনুষ্ঠান লাগবে না, শুধু তুমি হলেই চলবে। নিধি মাথা নিচু করে হাসল। মানুষটাকে দেখলে বুঝার উপায় নেই সে যে এতটা দুষ্ট। মুখে কিছু আটকায় না। নিধি লাজুক হেসে মাথা নিচু করে মৃদুস্বরে বলল, কয়েকটা দিনই তো। আমি চট্টগ্রাম যাব আর লিভ নিয়ে চলে আসব। আর আমাদের পরিবারেরও একটা ইচ্ছা আছে। এইভাবে হয় বুঝি? একটু ধৈর্য রাখুন, দেখতে দেখতেই সময় কেটে যাবে। নিজে তো ভালোবাসোই না, তাই এভাবে বলতে পারলে। আমি না বুঝি কিভাবে সময় যায়। শাহেদের এমন অসহায় ভঙ্গিতে কথা বলায় নিধি ফিক করে হেসে দিল। তারপরও শাহেদের ইনডাইরেক্টলি ভালোবাসা কথাটার ওর দিল না। থাক না, মনের গহীন কিছু সুপ্ত অনুভূতি যেন হঠাৎ বলে চমকে দেওয়া যায়, প্লিজ এবার আসেন, নতুবা এখনই বৃষ্টিতে ভিজে যাব। দেখুন, গুড়ি গুড়ি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার না গেলে পুরো ভিজে যাব। ভিজি না একটু কি হবে? আর তাছাড়া বৃষ্টিতে রোমান্টিক হতে আমার খারাপ লাগবে না। ধ্যাত, আপনি থাকুন, আমিই চলে গেলাম। এই বউ, কই যাও? এই দাঁড়াও, একসাথে যাব তো। এই বউ, কে শুনে কার কথা? নিধি সোজা নিচে যাওয়ার জন্য হাঁটা দিল। এই মুহূর্তে শাহেদের কাছে থাকলে নিধি পাগলই হয়ে যাবে। কি সব উল্টো পাল্টা বকছে, পুরোই নির্লজ্জ লোক। ছাদের চিলেকোঠার পূর্ব পাশের দেয়ালের সাথে নীলাকে চেপে ধরে আছে সাদিদ। নীলা অন্য পাশে মুখ ঘুরিয়ে রেখে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। কিছুক্ষণ আগে সাদিদ নীলাকে জোর করে চিলেকোঠায় নিয়ে আসে, এসেই দেয়ালের সাথে চেপে ধরে আছে। কি হলো, সঙ্গীকেই খুঁজছিলেন তো? আপনার ক্রাইম পার্টনার আমাকে দেখেই দৌড়ে পালিয়েছে। নীলা এক পলক তাকালো সাদিদের দিকে। এখন নীলার শান্তকে একটা উত্তম কেলানি দেওয়ার ইচ্ছে করছে তার। ফাজিল মাইয়া কি করে তাকে বাঘের খাঁচায় একা রেখে গেল? সাদিদ নীলার আরেকটু কাছে এসে ভ্রু কুঁচকে বলল, হবু জিজু এবং বড় বোনের প্রাইভেট মোমেন্ট দেখার এত ইচ্ছা বুঝি? নীলার এবার লজ্জায় গাল লাল হয়ে গেছে, কিন্তু তবুও কিছু বলল না। সে এই বেয়াদব ছেলের সাথে কিছুতেই কথা বলবে না। সে নিজের সাথে প্রতিজ্ঞা করেছে, এই ছেলের সাথে কোনো কথা নয়, নট এ সিঙ্গেল ওরাদ। সাদিদের এবার কুঞ্চিত ভ্রুজোরা আরও খানিকটা কুঁচকে গেল। এই পিচ্ছি তো খুব বেশি করছে। কিছুতেই কথা বলছে না সাদিদের সাথে। এতদিন সময় দিয়েছে, ভেবেছে নিজেকে সামলে নিবে, কিন্তু এখন তো সহ্যের বাহিরে চলে যাচ্ছে। না আর ছাড় দেওয়া যায় না। এমনিতেই বেশি দিয়ে ফেলেছে সে।
তার প্রাণপাখির কি খবর আছে? সাদিদের উপর দিয়ে কি যাচ্ছে? সাদিদ এবার হালকা কেশে গম্ভীর সুরে বলল, কি হলো, কথা বলছো না কেন? কথা কানে যায় না? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। নীলা এবারও চুপ। তার এক কথা, সে এই আস্ত একটা শয়তান, সাদিদ ইবনে শাহরিয়ারের সাথে কোনো কথা বলবে না। ইতিমধ্যে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির ঝাপটা নীলাকে পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু সামনের এই বজ্জাত ছেলে তার হাত এখনো শক্ত করে ধরে আছে। নীলা ছুটবার জন্য হাত মুচড়ি করে যাচ্ছে, কিন্তু বিশেষ কোনো লাভ হচ্ছে বলে মনে হচ্ছে না। এমন শক্তদেহী সুঠাম পুরুষের সাথে কি নীলার মতো পিচ্চি মেয়ে পারে? কথা বলবে না আমার সাথে? ওকে আমিও দেখব আজ তুমি কি করে আমার সাথে কথা না বলে থাক। তোমাকে কথা কিভাবে বলাতে হয় তা আমার ভালো করেই জানা আছে। যদি নিজে থেকে হার মেনে নাও তাহলে নিজেরই ভালো, না হয় পরে আমাকে কিছু বলতে পারবে না। কারো কান্না যেমন সহ্য করতে পারি না, সেইভাবে কেউ অকারণে কথা না বললেও মানতে পারব না। সুতরাং ভালোই ভালো বলে ফেল। নীলা এবার চোখ তুলে তাকাল। সাদিদের মুখ বেয়ে বৃষ্টির পানি পড়ছে। নীলার সাথে সাথে সাদিদও পুরো ভিজে গেছে। স্লিকি চুলগুলো কপালে লেপ্টে আছে। বৃষ্টির পানিতে ছেলেটাকে বড্ড বেশি স্নিগ্ধ লাগছে নীলার কাছে। কিন্তু এত সুন্দর দিয়ে লাভ কি? সেই তো আস্ত একটা বিরক্তিকর মানুষ, যার রন্ধ্রে রন্ধ্রে নীলা শয়তানি দেখতে পায়। আজকেও কিভাবে ধমক দিচ্ছে! কি করবে এই ছেলে? হুনার ধমকিকে ভয় পাই? নীলা তো মোটেই এই বজ্জাতকে ভয় পায় না। সত্যি কি পায় না? তাহলে এমন হাত পা কাঁপছে কেন তার? নীলাঞ্জনা, লাস্টবার বলছি কথা বল। নীলা এখনো চুপ। সে মৌনব্রত পালন করছে, কিন্তু সাদিদ যে তার ইচ্ছাপূর্ণ করবে না। সাদিদ ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে নীলাকে পর্যবেক্ষণ করল। বৃষ্টির ফোঁটা নীলার চুল গড়িয়ে মুখ হয়ে গলা বেয়ে নিচে পড়ছে। সারা শরীর বৃষ্টির পানিতে চুপচুবা। শরীরের কাপড়টাও গায়ে পুরোপুরি লেপ্টে গেছে। দেহের খাজ তার স্পষ্ট। যে কোনো ছেলে এমন পরিস্থিতির মুখোমুখি হলে নিজেকে ঠিক রাখতে পারবে কিনা সন্দেহ। সাদিদেরও নেশা ধরে যাচ্ছে। ক্রমশ নেশা বাড়তেই আছে তার, কমার কোনো নাম নেই। নিজেকে বড্ড মাতাল মনে হচ্ছে সাদিদের। প্রাণপাখির রূপের নেশায় সে এখন দিশেহারা মাতাল। সাদিদ নীলার মুখের দিকে তাকাল। বৃষ্টিতে ভিজে দুধ আলতা গায়ের রংটা আরও স্নিগ্ধতা প্রকাশ করছে। পাতলা গোলাপি ঠোঁটগুলো যেন আরও রঙিন হয়ে উঠেছে। সদ্যভেজা ঠোঁটগুলো ঠান্ডায় বিরামহীনভাবে কাঁপছে তার। এই রূপ দেখলে যে কারো মরণ নিশ্চিত। সাদিদ তো ইতিমধ্যে আহত হয়ে বসে আছে, নিহত হবার কেবল অপেক্ষা। সাদিদ নীলার হাতটা খানিক আলগা করে দিল। মুক্তি পেয়েছে আশায় নীলার সাথে সাথেই সাদিদের দিকে তাকাল। কিন্তু সাদিদের এমন নেশালো চোখজোড়া দেখে নীলার ভিতরটা কেঁপে উঠল। এমন দৃষ্টি কেন ছেলেটার? এত ভয়ঙ্কর বুঝি কারো চোখের দৃষ্টি হয়? নীলার যে ধম বন্ধ হয়ে আসছে। এই দৃষ্টি সহ্য করা যায় না, একেবারেই না। সাদিদ হঠাৎই নীলার কোমরে হাত রাখল। নীলার সাথে সাথেই কেঁপে উঠল। বুক ধরফর করছে তার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঘন ঘন শ্বাস ফেলছে। এই ছেলে বোধহয় তাকে শ্বাসকষ্টের রোগী বানিয়েই ধম নিবে। সাদিদ নীলার কোমরে হালকা চাপ দিল এবার। এখনো কথা বলবে না? নীলার শরীর কাঁপছে। নিজেকে হাঁপানিরোগী মনে হচ্ছে তার, কিন্তু তারপরও জেদ চেপে আছে। বলবে না কথা, তাই মাথা শুধু ডানে বামে করল। সাদিদ নীলার কোমরে আরেকটি জুড়ে চেপে ধরল। নীলা হালকা ব্যথায় অস্ফুটস্বরে আওয়াজ করে উঠল। তারপরও হার মানতে নারাজ। সাদিদ প্রাণপাখির জেদ দেখে ঠোঁট কামড়ে হাসল।
সাদিদ যে তাকে হার মানিয়েই ছাড়বে। হয় আঙ্গুল সোজা করে নতুবা আঙ্গুল বাঁকা করে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে সাদিদ আঙ্গুল বাঁকা করতে যেমন জানে, দরকার পড়লে ঘিয়ের কৌটোও উল্টাতে জানে। সাদিদ এবার আচমকা নীলার কোমর পেঁচিয়ে নিজের সাথে একেবারে মিশিয়ে নিল। নীলার কাপা শরীরে এবার যেন ঘূর্ণিঝড় শুরু হয়েছে। শরীর পুরো অসাড় হয়ে পড়েছে তার। কিন্তু তারপর মুচড়া মুচড়ি করছে যদি রক্ষা পাওয়া যায়। কিন্তু সাদিদ যে এক বিন্দুও ছাড়ছে না তাকে, বরং আরও জোরে চেপে ধরেছে। সাদিদ এবার এক হাতে নীলার গাল স্পর্শ করল। নীলা অনবরত কেঁপেই যাচ্ছে। সাদিদ গালে আলতো হাত বুলিয়ে কানের পেছনে নিয়ে নীলার নিচু করে রাখা মুখটা উপরে তুলল। নীলার কম্পনরত ঠোঁট বেয়ে বৃষ্টির পানিগুলো গড়িয়ে পড়ছে। সাদিদের এখন বৃষ্টির এই পানিগুলোকেও ভীষণ হিংসা হচ্ছে। নীলার সবকিছুর প্রতি কেবল সাদিদের অধিকার। অন্য কোনো কিছুর সাথে বিন্দুমাত্র আপোষ করতে সে রাজি নয়। সাদিদ তার ডানহাতের বৃদ্ধাঙ্গুলি নীলার ঠোঁটে রাখল। নীলার কাপা ঠোঁট আরও কেঁপে উঠল। গায়ের যতটুকু শক্তি বাকি আছে তা দিয়ে সাদিদকে দূরে সরাতে চাইছে। কিন্তু সাদিদ যে হার মানার পাত্র নয়। নীলার ঠোঁটে আঙ্গুল স্লাইড করতে লাগল। নীলা করুণ চোখে এবার সাদিদের মুখের দিকে তাকাল, যার অর্থ আর পারছি না, প্লিজ ছেড়ে দিন। কিন্তু সাদিদের কোনো ভাবাবেগ নেই। সে নিজের কাজে ব্যস্ত। নীলার ঠোঁটের দিকে তাকিয়ে সাদিদ নিজের মুখটা এগিয়ে আনল। সাদিদের তপ্ত নিঃশ্বাস নীলার চোখে মুখে আছড়ে পড়ছে। সারা শরীরে কাটা দিয়ে উঠছে। নীলা আর সহ্য করতে পারছে না এই অত্যাচার। হৃদপিণ্ড ফেটে যাওয়ার অবস্থা। এখনই হার্ট অ্যাটাক করো ফেলার তীব্র চান্স। সাদিদ নীলার ঠোঁটে যখনই ঠোঁট স্পর্শ করবে, নীলা কম্পনরত কণ্ঠে কাতর সুরে বলে উঠল, পিপলিজ ছেড়ে দিদিন। সাদিদ থেমে গেল। মৃদু হেসে নীলাকে ছেড়ে দূরে দাঁড়াল। গম্ভীর সুরে বলে উঠল, বলেছিলাম না কথা বলতেই হবে। আমার সাথে অযথা জেদ করে লাভ নেই। আশা করি এবারের শিক্ষা মনে থাকবে। বলে সাদিদ হনহনিয়ে নিচে নেমে গেল। নীলা ধপ করে নিচে বসে পড়ল। তার শরীর এখনো ভয়ঙ্করভাবে কাঁপছে। এই ছেলে কি কোনো মানুষের মধ্যে পড়ে এইভাবে কথা বলিয়ে ছাড়ে কেউ? এই রকমও বুঝি শিক্ষা হয়? নাক লাল হয়ে নিজেকেই আমার বানরের মতো মনে হচ্ছে। পুরোপুরি একটা লাল বানর। মেকআপ ভালো লাগে না তাই করিও না। কিন্তু আজ আপুনির থেকে ফাউন্ডেশন নিয়ে ইচ্ছা মতো শুধু নাকে লাগিয়েছি। তারপরও লালচে ভাব কমার নাম নেই। বিরক্তিতে আমার মেজাজ এখন 420। কিন্তু যার জন্য নিজের এই অবস্থা ইচ্ছা করছে সেই ব্যক্তির সব চুল টেনে ছিঁড়ে পুরো টাক বানিয়ে দিতে। ঈষৎই খচ্চরটাকে টাক মাথায় কেমন লাগবে? চোখ বন্ধ করে একবার কল্পনা করে নিলাম। বাহ, খচ্চর লোকটাকে টাক মাথায়ই বেশি মানাচ্ছে। পরক্ষণেই নিজের উপরই বিরক্ত হলাম, ওই খচ্চরকে আমি কেন কল্পনা করছি? কোনোভাবেই ঠিক হয়নি। বিরক্তি নিয়ে পাশে বসা শান্তর দিকে তাকালাম। ফাজিল মেয়ে দুই হাত গালে দিয়ে খুবই অসহায় মুখে বসে আছে। শান্তর এমন দেবদাসী চেহারা দেখে আমার বিরক্তির মাত্রা আরও কয়েকধাপ বেড়ে গেল। একটা ধাক্কা দিয়ে বললাম, এমন দেবদাস মার্কা চেহারা ঝুলিয়ে বসে আছিস কেন? শান্তর অসহায় মুখখানা আরও খানিকটা অসহায় পরিণত হল। কাদু কাদু মুখ নিয়ে বলল, তোর দুঃখে আমি দুঃখবিলাস করে দেবদাস হচ্ছি। কিন্তু তুই এত নর্মাল বিহেভ কিভাবে করছিস? আমার আবার কিসের দুঃখ? আর কি এমন হয়ে গেছে যে দিনদুনিয়া ভুলে এভনর্মাল হয়ে যাব? তুই এইটাকে কি হয়নি বলছিস? আমার ধারণা মতে এর থেকে ইম্পর্ট্যান্ট তোর কাছে কিছু হতেই পারে না। তুই যদি আর একটা পেঁচিয়ে কথা বলার ট্রাই করিস, আইসোয়ের শান্ত, আমি তোকে এখানেই একটা লাথি দিব। শান্ত বোধহয় খানিক ভরকে গেল। নীলা রেগে গেছে এখন, চর, থাপ্পড়, লাথি সব দিতে পারে।
তাই সোজাসুজি বলল, সাদিদ স্যার চলে যাচ্ছেন। আমার ভ্রু কুঁচকে এলো। এই ব্যক্তি যে জায়গায় খুশি যাক, ইচ্ছে হলে জাহান্নামে চলে যাক, তাতে আমার কি? এই ভদ্রমহিলা আমাকে কেন তার নিউজ প্রচার করছে? মুহূর্তেই বিরক্তিতে চোখমুখ আরও কুঁচকে এলো। রাগীস্বরে বলে উঠলাম, যেখানে খুশি যাক, তাতে আমার কি? আমাকে কেন বলছিস তর প্রাণপ্রিয় স্যারের কথা? যা ভাগ এখান থেকে। সিরিয়াসলি নীল, তুই এমনটা বলতে পারছিস? কবে আবার আসবে তার কোনো ঠিক নেই, আর তোর কিনা কোনো চিন্তা ফিকির নাই। কবে আসবে মানে? এবার আমার কিছুটা খটকা লাগল। কোথায় এমন যাচ্ছেন উনি যে এত সময় লাগবে? তারপরও রাগ নিয়েই বললাম, কোথায় যাচ্ছে তোর সাদিদ স্যার? শান্ত যেন আকাশ থেকে পড়ল। আমার কথাটা সে কিছুতেই মানতে পারল না। বিস্ময় ভাব নিয়েই বলল, তুই জানিসই না স্যার কোথায় যাচ্ছে? আমি কি তোকে শুধু শুধু দেশের কলঙ্ক বলি? তোকে আবর্জনার মতো বাংলাদেশ থেকে ছুঁড়ে ফেলা উচিত। আমাদের দেশের এনভায়রনমেন্ট নষ্ট করছিস তুই। তুই একটা পলিউশন, একটা তুলে আছাড় মারব বেয়াদব মেয়ে। তোকে কি ওই খচ্চরটা চামচা রেখেছে তার চামচামি করার জন্য? এমন ব্যক্তির চামচা হতেও আমার আপই নেই। কিন্তু তোর কথা ভেবে আমার কষ্ট হচ্ছে। মানুষ বিয়ে করে বিধবা হয়, বাট আমাদের নীল প্রেম করার আগেই বিধবা। বলেই শান্ত হাসিতে ফেটে পড়ল। কিন্তু আচমকাই হাসি থামিয়ে আবার দেবদাসী রূপে ফিরে এলো। আমার তো এখন ব্যাপক সন্দেহ হচ্ছে বিষয়টা কি। কোনো বনিতা না করে সোজা জিজ্ঞাসা করলাম, বিষয়টা কি সোজাসুজি বলবি? আমার তোর কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। দোস্ত সাদিদ স্যার আবার ইউকে চলে যাচ্ছেন। এবার কবে আসবেন তার কোনো ঠিক নেই। সেই ইউকে কেন যাবে? কি বলতে চাইছিস তুই? শান্ত মুহূর্তেই মুখটাকে রাগীরূপে নিয়ে এলো। রাগী স্বরে বলল, এই জন্যই তো তোকে আমার আবর্জনা মনে হয়। কোনো কিছুর খবরই রাখিস না তুই। তুই এইটাও জানিস না স্যার যে ইউকে থেকে পড়াশোনা করেছে? আমাকে কিছু বলতে না দিয়ে সে নিজেই আবার বলতে শুরু করল, সাদিদ স্যার কেমব্রিজ থেকে নিউক্লিয়ার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পড়েছে। কমপ্লিট করে ইউকেতেই কাজে জয়েন করে। কিন্তু একটানা এত বছর বাহিরে থাকার কারণে অনেকদিন দেশে আসা হয়নি। ফ্যামিলিকেও টাইম দিতে পারছিল না। তাই কয়েক মাসের ছুটিতে বাংলাদেশে এসেছেন। আসলে স্যারকে একটা প্রজেক্টে জয়েন করতে হবে। একবার জয়েনিং এ গেলে লং টাইমের জন্য আটকা পড়বে। সেই জন্যই বাংলাদেশে আসা। এখান থেকে গিয়েই ডিরেক্টরি জয়েন করবে। আর আমাদের এখানে পড়ানোর কোনো ইচ্ছাও ছিল না। ইনফেক্ট স্যার সময়ই ম্যানেজ করতে পারছিল না। কিন্তু এই সেন্টারটা স্যারের, মানে সাদিদ স্যারসহ কেমিস্ট্রির অর্ণব স্যার আর উনার আরেক বন্ধু মিলেই নাকি বুয়েটে পড়াশোনায় থাকাকালীন কোচিং সেন্টারটা ওপেন করে। সেই থেকেই এর যাত্রা। স্যার আর উনার বন্ধুরা ইউকে চলে যাবার পর অনন্য টিচার্স দিয়েই ক্লাস করাত। কিন্তু এবার স্যারদের দেশে আসায় সবাই মিলে রিকোয়েস্ট করে ক্লাস নেওয়ার জন্য। সেই জন্যই ক্লাস নেওয়া। স্যারেরা নাকি এবার ল্যাবও তৈরি করেছেন। সেইটা নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন। আসলে চাইছেন স্যার যাওয়ার আগে একটা পজিশনে এনে দিয়ে যেতে, যেন স্যার ইউকে থেকেই বাকিটা ম্যানেজ করতে পারে। কিন্তু আজ এসে শুনলাম স্যারের নাকি 1 মাস আগেই যাওয়া লাগবে। মানে হাতে গুনা আর কয়েকটা দিন আছেন। শান্ত কথা শেষ করে আবার গালে হাত দিল। স্যারের এমন করে চলে যাওয়ায় বেচারি ভীষণ কষ্টে আছে। কিন্তু আমার এমন কষ্টে হচ্ছে কেন? আমার তো খুশিতে এখন নাচবার কথা। আমাকে বিরক্ত করার মানুষ চলে যাবে। আমাকে ধমক দেওয়ার কেউ থাকবে না। কিন্তু আমি কেন খুশি হতে পারছি না? কেন এমন যন্ত্রণা হচ্ছে? বুকে কেন তীব্র এত ব্যথা হচ্ছে? নিধি মাত্রা চট্টগ্রামের নিজের বাসায় এসে পৌঁছাতে পেরেছে। লং জার্নি করাতে শরীরটা বড্ড মেচমেচ করছে।
এই মুহূর্তে একটা হট শাওয়ারের প্রয়োজন। নিধি আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে যাবে, তখনই ফোনটা বেজে উঠল। নিধি কাপড়গুলো বিছানায় রেখে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে নামটা দেখেই নিধির মুখে হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করে কানে দিল। জি বলুন, কি করছিলে? নিধির মুখের হাসির রেখাটা বিস্তৃত হল। সারাটা পথ ব্যক্তিটা ফোনে ছিল। নিধি বারবার ফোন রাখতে বলাতে মৃদুস্বরে ধমক দিচ্ছিল। বাসায় এসেও নিধির সাথে কথা হয়েছে। হয়তো 5 মিনিট হবে ফোনটা রেখেছে। এর মধ্যেই আবার ফোন। এত বড় মানুষ এমন পাগলামি কিভাবে করে নিধি সত্যিই বুঝতে পারে না। শাওয়ার নিব এখন, বড্ড ক্লান্ত লাগছে। ঈশ্বর, কি কষ্টটাই না হচ্ছে। আচ্ছা, তোমার বরের কি টাকার অভাব, নাকি তোমার ভরণপোষণের ক্ষমতা তার নেই? তোমার এত কষ্ট করে চাকরি করার কি দরকার? প্লিজ রিজাইন দিয়ে চলে আসো। আপনি এমন করে বলছেন কেন? আমি কখন এমন মনে করলাম? আমি জানি আল্লাহ আপনাকে যথেষ্ট সম্পদের মালিক বানিয়েছেন। আমার তাতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। কিন্তু চাকরিটা আমি নিজের জন্য করি, তাই এমন কথা প্লিজ বলবেন না। ওকে ফাইন, বুঝলাম নিজের জন্য করো, কিন্তু এখন যে ক্লান্ত হয়ে যাচ্ছ তার বেলায় কি? তাই বলছি ছেড়ে দাও। কাজ করলে তো একটু ক্লান্ত হতেই হয়। আপনিও তো হন, তাই বলে কি হসপিটালে যাওয়া অফ করে দেন? দেখ নিধি, আমার মাথা গরম করবে না একদম। আমার আর তোমারটা এক নয়, এইটা তুমি নিজেও ভালো বুঝতে পার। তাই দ্বিতীয়বার এমনটা যেন না শুনি। শাহেদের হঠাৎ এমন গম্ভীর কণ্ঠে নিধির কিছুটা মন খারাপ হল। শাহেদ ওর সাথে এমন করে কথা বলে না। প্রথম যেদিন বলেছিল সেটার কারণ ছিল, তাই প্রথমে খারাপ লাগলেও পরে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এখন এনগেজমেন্টের পর এমনভাবে কথা বলায় খুব কষ্ট হচ্ছে। মন খারাপ নিয়েই বলল, সামনের মাস থেকে তো ঢাকায় জয়েন করব। আর এখন খুব বেশি ব্যস্তও না, তাই জবটা কন্টিনিউ করতে চাইছি। বিয়ের পর ব্যস্ত হয়ে পড়লে তখন না হয় ছেড়ে দেব। শাহেদ ফোনের অপর পাশ থেকেই নিধির কণ্ঠ শুনে বুঝতে পারল নিধি কষ্ট পেয়েছে, মন খারাপ করে কথা বলছে তার সাথে। আর নিধির মন ভালো করার দায়িত্ব তো শাহেদেরই। তাই ঠোঁট কামড়ে নিঃশব্দে হেসে বলল, হ্যাঁ সেইটাই। আমি কোনো কিছুর বিনিময়ে নিজের আদরে কম্প্রোমাইজ করতে পারবো না। আমার সব ডাবল ডাবল চাই। নিধির এতক্ষণের মন খারাপ 6 তলার জানালা দিয়ে পালালো। লজ্জায় গাল লাল হয়ে আসল। পুরো শরীর মৃদু কাঁপছে নিধির। ফোনটা ঠিকভাবে কানে ধরে রাখতে পারছে না। শাহেদ আবার বলতে শুরু করল, আর মা তো বলেই দিয়েছে, লেট বিয়ে করছি বলে নাকি লেট নাতি নাতনি মানবে না। যত দ্রুত সম্ভব বাসায় তার ছোট মানুষ চায়। আমিও এমনই চিন্তা করছি। বেশি সময় নেব না, বিয়ের বছরই তোমার কোলে আমাদের বাবু দেখতে চাইছি। বাবু আসলে আর সময় কোথায় তোমার? বাবুকে আদর, আমাকে আদর সময়ই পাবে। নিধি ফট করে ফোন কেটে দিল। শাহেদকে আর কিছু বলতে দেওয়ার সাহস তার নেই। তার এখন শ্বাসরুদ্ধকর অবস্থা। সারা শরীর ঘেমে একাকার। কি বলে এই লোক? মুখে বিন্দুমাত্র কোনো লজ্জা নেই। কেমন অসভ্যের মতো কথা বলছিল। নিধির লজ্জায় মরে যাওয়ার অবস্থা। 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। অপরদিকে শাহেদ নিজে নিজেই হাসছে। সে ভালো করেই জানে নিধির এখন অবস্থা কাহিল। মন খারাপ করে রাখার বিন্দুনায় জায়গা নেই। বরং তার বউ যে এখন লজ্জায় লাল হচ্ছে সেটা শাহেদের বুঝার বাকি নেই। সে একটা তৃপ্তির হাসি দিয়ে আবার কাজে মনোযোগ দিল। কোচিং সেন্টার থেকে বাহির হয়ে আনমনা হয়ে হাঁটছি। যতই চেষ্টা করি সাদিদ স্যারের কথা চিন্তা করব না, ঘুরে ফিরে উনার যাওয়ার কথাটাই মাথায় আসছে।
তারপর শুরু হচ্ছে তীব্র যন্ত্রণা। নিজের উপর প্রচণ্ড বিরক্ত আমি। কেন বারবার ওই মানুষটার কথা মনে করছি? কোন কারণে? উনি যেখানে খুশি যাক, আর কখনো না আসুক, তাতে আমার কি? কিন্তু কেন এই সত্যটা মানতে পারছি না? কেন এত কষ্ট হচ্ছে আমার? কিরে, কি ভাবছিস এত? হ্যাঁ, না কই কিছু না, এমনি আর কি। তুই বল, কি বলছিলি? আমি তো কখন থেকেই আপুর কথা জিজ্ঞাসা করছি, তুই তো ওরই দিচ্ছিস না। ও শুনিনি কি বলেছিস? আবার বল। শান্ত কিছু বলতে যাবে তখনই সাদিদ স্যার এসে আমাদের সামনে দাঁড়ালেন। আজ সকাল পর্যন্ত হলে উনাকে দেখলে আমার রাগ লাগত। গতকালকের ব্যবহারের জন্য বিরক্ত হতাম উনার উপর। লজ্জাও লাগত উনার সামনাসামনি হলে। কিন্তু আমার এই মুহূর্তে এইসবের কোনো কিছুই হচ্ছে না, বরং অজান্তেই চোখ ছলছল করে উঠল। কিন্তু এমন হচ্ছে কেন? এমন অদ্ভুত অনুভূতির মানে কি? কি অবস্থা হবু বেআইন শব্দের? কি শান্ত, এটাকে বেআইনই তো বলে? বলেই সাদিদ মৃদু হাসল। শান্তও হাসিমুখেই উত্তর দিল। সাদিদ নীলার মুখের দিকে তাকালো, কেমন মলিন হয়ে আছে মুখটা। কি হয়েছে তার প্রাণপাখির? হাসিমুখটা এমন পানসে দেখাচ্ছে কেন? সাদিদ অস্থির হয়ে নীলাকেই প্রশ্ন করল। কি হয়েছে নীলাঞ্জনা? তোমার মুখটা এমন কেন দেখাচ্ছে? কি হয়েছে? বল আমাকে। নীলা সাদিদের চোখের দিকে তাকাল। সাদিদও নীলার চোখে চোখ রাখল। ভেতরটা আতকে উঠল সাদিদের। চোখগুলো এমন লাল হয়ে আছে কেন ওর? কি হয়েছে নীলাঞ্জনার? নীলা চোখ নামিয়ে নিল। সাদিদের প্রশ্নের প্রত্যুত্তরে কিছু বলল না। তাদেরকে পিছনে ফেলে সামনে হাঁটা দিল। সাদিদ এবং শান্ত দুজনই অবাক চোখে নীলার যাওয়ার দিকে চেয়ে রইল। বিষয়টা তাদের বোধগম্য হয়নি। নীলার হঠাৎ এমন আচরণের মানে কি? শান্ত আর নীলার পিছনে গেল না। অযথা সাদিদ যেখানে আছে শান্তর গিয়ে কি কাজ? তাই সাদিদের থেকে বিদায় নিয়ে খালামণির বাসার রাস্তা ধরল। সাদিদও ছুটল নীলার পিছু। নীলার মাথা যন্ত্রণা হচ্ছে এখন। একে তো বৃষ্টিতে এমন ভেজার কারণে কাল রাত থেকে হাঁচি দিচ্ছে বারবার। জ্বরও এসেছিল, ঔষধ খাওয়াতে জ্বর কমেছে, কিন্তু হাঁচি এখনো কমেনি। এখন আবার এক অদ্ভুত অনুভূতি। সব মিলিয়ে মাথা ছিঁড়ে যাচ্ছে। হঠাৎ কেউ হাত ধরাতে হাঁটা থামিয়ে দাঁড়াল। সাদিদ নীলার হাতে ধরেছে। নীলা ভ্রু কুঁচকে সাদিদের ধরে রাখা হাতের দিকে তাকাল। সাদিদ নীলার দৃষ্টি লক্ষ্য করে হাত ছেড়ে দিল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে চলে আসলে কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছিলাম নীলাঞ্জনা। আমার ইচ্ছা করেনি তাই উত্তর দেয়নি। আমি বাসায় যাচ্ছি, আমাকে আর কিছু জিজ্ঞাসা করবেন না। বলেই নীলা হাঁটা ধরল। সাদিদ আবার পিছন থেকে নীলার হাত ধরল। নীলা এবার মুখে বিরক্তির ছাপ নিয়ে তাকাল। সাদিদ সে সব তোয়াক্কা না করে সোজাসুজি বলল, গাড়িতে উঠো, আমি ড্রপ করে দিচ্ছি। আমি একা যেতে পারি, আপনাকে পৌঁছে দিতে হবে না। হাত ছাড়ুন আমার, বাসায় যাব আমি। নীলা ক্রমশ রাগমিশ্রিত গলায় বলে উঠল। সাদিদ কপাল কুঁচকে তার পিচ্চিকে দেখল। এত রাগ কিসের তার? গতকালের ঘটনার জন্য কি রাগ করেছে? ঠিক বুঝে উঠতে পারছে না। নীলার হাত না ছেড়েই সামনে হাঁটা দিল। গাড়ির সামনের দরজা খুলে নীলাকে জোর করে বসিয়ে দিয়ে বলল, তুমি দেখছি ভালো কথার মানুষই না। এমন হলে বললেই তো পার। তাহলে অযথা ভালো কথা বলে সময় নষ্ট করতে হয় না। নীলা সাদিদের দিকে কটমট চাহনি নিয়ে তাকাল। কি অধিকারবোধ! নীলাকে নিজের সম্পর্কই মনে করে নাকি? যেমন ইচ্ছা তেমনই করে, কোনো বারণ শুনে না। কিন্তু নীলা কেন মুখের উপর না করতে পারে না?
কেন সবসময় এই মানুষটার কাছে হার মেনে যায়? কি এমন দায়বদ্ধতা তার? সাদিদ গাড়ির দরজা লাগিয়ে নিজের সিটে গিয়ে বসল। এবার নীলা নিজেই সিটবেল্ট লাগিয়ে নিল। সাদিদকে কাছে আসার কোনো সুযোগ দিতে চাই না সে। সাদিদ এক পলক নীলার গম্ভীর মুখের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। বারবার আর চোখে নীলাকেই দেখছে সে। নীলার চোখে মুখে রাগ অভিমানের এক মিশ্র সংমিশ্রণ। কি হয়েছে তার নীলাঞ্জনার? বৃষ্টির পর আকাশে এখন রৌদ্রময় স্নিগ্ধ আলো। বাতাসে এক তীব্র শিহরণ। না চাইতেও মন ভালো হবার জোগাড়। রাস্তার জ্যাম, বাস, রিকশা, প্রাইভেট কার সবকিছু ছাড়িয়ে গাড়ি মিরপুরের দিকে ছুটে চলেছে। নীলা একদৃষ্টিতে জানালার বাহিরে তাকিয়ে আছে। এই সুন্দর প্রকৃতির কিছুই আজ সে উপভোগ করতে পারছে না। নিজের অজান্তেই তার মনটা ভীষণ খারাপ। কিছু ভালো লাগছে না তার। একদিকে মন খারাপ, অন্যদিকে শরীর খারাপ। হাঁচি দিতে দিতে তার এখন গলা পর্যন্ত ব্যথা করছে। সব মিলিয়ে চোখমুখ পুরো রক্তবর্ণ ধারণ করেছে তার। সাদিদ হঠাৎই গাড়ি ব্রেক করল। নীলা বুঝতে পারল, কিন্তু কোনো ভাবাবেগ প্রকাশ করল না। সে একদৃষ্টিতে বাহিরেই তাকিয়ে আছে। সাদিদ গাড়ি থেকে নেমে বাহিরে চলে গেল। কিছুক্ষণ পর 2টা প্যাকেট আর একটা পানির বোতল হাতে নিয়ে ফিরল। নীলাঞ্জনা, স্যান্ডউইচটা খেয়ে ঔষধগুলো খাও। নীলা এবার ঘাড় ঘুরিয়ে এক পলক সাদিদের দিকে তাকাল। তার এক হাতে স্যান্ডউইচ নিয়ে নীলাকে এগিয়ে দিচ্ছে। নীলা কোনোরকম প্রতিক্রিয়া দেখাল না। পূর্বের ন্যায় মুখ ঘুরাল। সাদিদের নিজের এখন রাগে মাথা ফেটে যাচ্ছে। কিন্তু জোরে একটা শ্বাস নিয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করল। খানিকক্ষণ বাদে আবার বলল, নীলাঞ্জনা, ঔষধ খেতে হবে, তাই স্যান্ডউইচটা নাও। নীলার তারপরও কোনো রিয়েক্ট না দেখে সাদিদ নীলার ডান হাতের বাহু ধরে ওর দিকে মুখ ঘুরাল। কিছু বলতে যাবে তার আগেই নীলা ঝাড়া দিয়ে সাদিদের হাত ছাড়িয়ে নিল। রাগে ফুঁসতে ফুঁসতে চেঁচিয়ে উঠল, সমস্যা কি আপনার? হ্যাঁ, কি সমস্যা? সব সময় এত জোর করেন কেন? জুতো মেরে গরুদান করতে আসছেন? লাগবে না আপনার দান আমার। বুঝেছেন আপনি? সাদিদ রীতিমত শক খেয়েছে। তার প্রাণপাখির এমন রাগী রূপ সে কখনো দেখেনি। বিষয়টা ঠিক হজম করতে পারছে না সে। অপরদিকে নীলা সিটে হেলান দিয়ে চোখ বুজে আছে। বেশিরভাগ মানুষেরই খুব বেশি কষ্ট পেলে কান্না আসে। কিন্তু নীলা এমন একটা মেয়ে যে কিনা কষ্ট পেলে যেমন কান্না করে, আবার অতিরিক্ত রাগেও কান্না করে। এখনও এমনটাই হচ্ছে, বন্ধ চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে। সাদিদ পুরো বাকরুদ্ধ হয়ে বসে আছে। এইমাত্র রাগ করল, আবার এখন কান্না করছে। সাদিদের সবকিছু এলোমেলো লাগছে। কি হয়েছে তার প্রাণপাখির? কিসের এত কষ্টরাগ তার? সাদিদ নিজেই নীলার চোখ মুছে দিল। নীলা এবার চোখ খুলে তাকালো তার দিকে। কিন্তু এবার কোনোরকম রাগ করল না, বরং অসহায় চোখে সাদিদের দিকে তাকিয়ে রইল। সাদিদ কোনো কথা না বলে নীলার মুখের সামনে স্যান্ডউইচ ধরল। নীলা এবার চুপচাপ খেয়ে নিল, কোনো টু শব্দও করল না। সাদিদ নিজেই নীলাকে ঔষধ খাইয়ে দিল। নীলার মুখ মুছে দিয়ে গাড়ির সিটটা একটু নিচু করে দিল। নীলার মাথাটা সিটে রেখে একবার মাথায় হাত বুলিয়ে দিল। নীলার শরীর এমনিতেই খারাপ লাগছিল। এখন কান্না করার ফলে মাথার সাথে সাথে চোখও ব্যথা করছে। সিটে হেলান দিতেই চোখ লেগে আসল। সাদিদ নীলার ঘুমন্ত মুখটা দেখে গাড়ি স্টার্ট দিল। নীলা যে শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে, তার নিঃশ্বাসের আওয়াজই সেটা বলে দিচ্ছে। সাদিদ নীলাদের বাসার সামনে চলে এসেছে। কিন্তু নীলা এখনো গভীর ঘুমে তলিয়ে আছে। সাদিদের একবারেই ইচ্ছা করছে না তার ঘুমন্ত পরীটাকে জাগাতে। তাই নিজের মনের কথা শুনে গাড়ি আবার স্টার্ট দিল। সোজা ওয়ার দিকে গাড়ি ঘুরাল। বাহিরের থেকে আসা বাতাসের ঝাপটা নীলার খোলা চুল এলোমেলো করে দিচ্ছে।
নীলা ঘুমন্ত অবস্থায় বিরক্তি নিয়ে মুখের উপর থেকে চুল সরাচ্ছে। সাদিদ মৃদু হাসল প্রাণপাখির বাচ্চামো ভরা চেহারা দেখে। নীলার ঘুমন্ত অবস্থায় সিট থেকে মাথা সাইডে চলে যাচ্ছিল। সাদিদ তাড়াতাড়ি হাত বাড়িয়ে মাথা ধরল। নীলা ঘুমের মধ্যেই উষ্ণতা পেয়ে জড়সড় হয়ে বসল। সাদিদ একদৃষ্টিতে নিজের প্রাণপাখির মুখটার দিকে তাকিয়ে আছে। ঈশ্বর, কি মায়াবী একটা মুখ! মনে হয় পৃথিবীর সকল মায়া আল্লাহ এই মুখটাই দিয়ে দিয়েছে। সাদিদ নীলাকে নিজের বুকে নিয়ে আসল। মাথাটা বুকে চেপে ধরে মাথায় হাত বুলাতে লাগল। নীলা এবার একেবারে ছোট্ট বিড়ালছানার মতো সাদিদের বুকে মুখ লুকিয়ে রাখল। সাদিদ নিঃশব্দে মৃদু হেসে প্রাণপাখির মাথায় চুমু খেল। বুকটা প্রশান্তিতে ভরে যাচ্ছে তার। এত সুখ বুঝি কোনো কিছুতে হয়? প্রাণপাখির ঘন নিঃশ্বাস সাদিদের বুকে এসে লাগছে। ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে তার। সম্পর্কটার বৈধতার অভাবে ভিতরের তোলপাড় কমানোর কোনো রাস্তা নেই তার। কিন্তু ভিতরে যে ঝড় বয়ছে তার। দিনকে দিন নিজেকে নিয়ন্ত্রণ রাখা ক্রমশ কষ্টদায়ক হয়ে পড়ছে তার কাছে। প্রাণপাখির মাথাটা বুকে আরেকটু শক্ত করে চেপে ধরল। বার কয়েক লম্বা শ্বাস নিল, তারপর দুই হাতের বাহুবন্ধনে শক্ত করে আবদ্ধ করে নিল তাকে। শান্ত একটা হাফ লিটারের 7 আপ হাতে নিয়ে বাসার দিকে এগিয়ে যাচ্ছে। বাহিরে গরম নেই, বৃষ্টি হয়ে প্রকৃতিতে এখন স্নিগ্ধতা বিরাজমান। কিন্তু শান্ত তারপরও ঠান্ডা 7 আপ খেয়ে যাচ্ছে। মানুষের রাগকষ্টের সময় অনেকে বিভিন্ন জিনিস খেয়ে মন ভালো করে। কেউ ফুচকা, কেউ বা কড়া করে কফি বা অন্য কিছু। বাট শান্তর মন খারাপ বা রাগ যাই হোক না কেন, সে 7 আপ খায়। আজকেও তার মন খারাপ। নীলার জন্যই সে এখনো দুঃখবিলাস করছে। সে সাদিদের চোখে নীলার জন্য স্পষ্ট ভালোবাসা দেখেছে। কিন্তু বোকা নীলার চোখে সেই ভালোবাসা দেখার কোনো আগ্রহ নেই। সাদিদ স্যার চলে যাবে অথচ নীলার কোনো রিয়াকশন নেই। এসব নিয়েই তার মন আজ ভীষণ খারাপ। প্রাণের এত প্রিয় জিনিসটাও এখন তার কাছে বিতৃষ্ণা লাগছে। তাই আধ খাওয়া বোতটা রাস্তায় ছুঁড়ে মেরে সামনে হাঁটতে লাগল। কিন্তু হঠাৎ কোনো রাগান্বিত পুরুষের গলার আওয়াজে পিছনে ফিরল। হেই স্টুপিড গার্ল, চোখ নেই তোমার? রাস্তায় এমন বোতল ছুঁড়লে কেন? আমার শার্ট ভিজে গেছে। শান্ত চোখ ছোট ছোট করে সামনের ব্যক্তির দিকে তাকাল। মাথার চুল থেকে পা পর্যন্ত কালো। যাকে বলে পুরো ব্ল্যাকম্যান। সে সবসময় টিভিতে সুপারম্যান, স্পাইডারম্যানদের দেখে এসেছে। আজ সামনাসামনি ব্ল্যাকম্যানকে দেখছে। কিন্তু মাঝখানে গায়ের রংটা এসে ঝামেলা করে দিয়েছে। শ্যামবর্ণের জন্য ব্ল্যাকম্যানের টাইটেলটা পুরোপুরি দিতে পারছে না। আচ্ছা, গায়ের রং ফর্সা করতে তো কোম্পানিগুলো নানা রকম ক্রিম বের করে। কালো করার জন্য কোনো ক্রিম আছে নাকি? শান্তর ঠিক জানা নেই। জানা থাকলে অবশ্যই এই লোকটাকে নামটা বলতো। ঈশ্বর, আফসোস হচ্ছে এমন একটা সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। তার নাম নিউজে, পত্রিকায় সব জায়গায় থাকত। সবাই তাকে বাহবা দিত। বাংলাদেশের শান্তা ইসলাম আমেরিকাকে টপকে ব্ল্যাকম্যান আবিষ্কার করেছে। নিজের এমন পপুলারিটি কল্পনায় দেখে শান্ত মনের অজান্তেই জোরক হেসে দিল। ইউ ফাজিল মেয়ে, আমাকে ভিজিয়ে নিজেই হাসা হচ্ছে। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। শান্তর হাসিমুখ নিমিষেই রাগী ফোলন দেবীতে পরিণত হল। অন্য সময় হলে নিজের অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিত। কিন্তু আজ এমনিতেই মন খারাপ, তার উপর সামনের ব্যক্তির এমন কথায় মেজাজ পুরো দুবাইয়ের মরুভূমির ন্যায় গরম হয়ে গেছে। রাগীস্বরে বলে উঠল, ভালো হয়েছে ভিজেছেন। আমার কাছে আর নেই, নতুবা আরও ভিজিয়ে দিতাম। তোমার সাহস তো কম না। অপরাধ করে আবার উঁচু গলায় কথা বলছো। বেয়াদব মেয়ে একটা। আমার সাহস বরাবরই বেশি মিস্টার কাওয়া। কাওয়া? এই হোয়াট ডু ইউ মিন বাই কাওয়া? তুমি কাকে কাওয়া বলছো? ইউ ইংরেজ ছেমোরা, ইউ আর এ কাওয়া।
কাওয়া মিন্স কাক, বাংলায় যাকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয়। দ্যাট মিন্স এক কথায় ডাস্টবিন হিসেবে কাজ করে। আপনার মুখখানা দেখেও আমার কাওয়া কাওয়া ফিলিংসই আসছে, তাই ডাস্টবিন হিসেবে ইউজ করেছি। ইউ, তোমাকে আমি দেখে নিব। আমি সুন্দর, তাই সবারই দেখতে চায়। আপনিও সিরিয়াল নিয়ে ইচ্ছামতো দেখে যাবেন। হা হা সুন্দর। আর তুমি কি কথা বললা? আমার হাসিই থামছে না। ওয়েট ওয়েট, একটু হেসে নেই। হাসতে হাসতে দম বন্ধ হয়ে যাচ্ছে। গলা টিপে ধরব মরার জন্য? এমনিতে দমবন্ধ না হলেও আমি ধরলে নির্ঘাত হয়ে যাবে। ধরব নাকি মিস্টার কাওয়া? তুমি তুমি একটা ঝগড়ুটে মেয়ে। সরি, ঝগড়ুটে বললে এই শব্দের অপমান করা হবে। তুমি তুমি একটা কাইজ্জাখুন্নি। কি এত বড় কথা? ইউ কাওয়া, তোর কাওয়াগিরি বাহির করছি আমি। শান্ত হন্য হয়ে আশেপাশে কিছু খুঁজতে লাগল। সামনের ব্যক্তি অবাক চোখে দেখে যাচ্ছে। এমন ঝগড়ুটে মেয়ে সে এই জীবনে দেখেছে কিনা সন্দেহ। পায়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। শান্ত একটা ছোট্ট পাথর দেখল, কিন্তু কিছুটা হতাশ হল। পাথরটা আরেকটু বড় হলে কলিজায় শান্তি লাগত। কিন্তু কি আর করা যাবে? যা সামনে আছে তাই দিয়ে কাজ চালাতে হবে। শান্ত পাথর টুকরাটা হাতে নিয়ে নিল। চারপাশ একবার নিজের তীক্ষ্ণ চোখে দেখে নিল। কাওয়া নামক ব্যক্তির থেকে কয়েক কদম পিছিয়ে গিয়ে দিল এক ঢিল। তারপর সোজা দৌড়। শান্তকে আর পায়কে। তানবীরের চোখমুখ কুঁচকে এলো। ঢিলটা সোজা এসে পেটে লেগেছে। ছোট ছিল কিন্তু সমান ছিল না, বিধায় লেগেছে অনেক। রাগে কলিজা পর্যন্ত জ্বলে যাচ্ছে তার। অতিরিক্ত রাগে সাপের মতো ফোঁসফোঁস করে দৌড়ানি লাগালো শান্তর পিছনে। এই বেয়াদব মেয়ে দ্বারা বলছি। থামো শয়তান মেয়ে, শাকচুন্নি কোথাকার। ধরতে পারলে তোর সব চুল আমি ছিঁড়ে ফেলব। এই কাইজ্জাখুন্নি মাইয়া দ্বারা বলছি। নীলা পিটপিট করে চোখ খোলার চেষ্টা করছে। ঘুমটা হালকা হতেই বুঝতে পারল তীব্র একটা আওয়াজ কানে আসছে। ধুকবুক ধুকবুক আওয়াজের সাথে মিষ্টি একটা স্মেল। খুবই পরিচিত একটা সুগন্ধ। হঠাৎ করে উষ্ণতা অনুভব হওয়ার কারণে নীলার বুক ধুক করে উঠল। আচমকা চোখ খুলে তাকাল। মাথা উপরে তুলতেই নীলার চোখ ছানাবড়া। সে সাদিদের বুকে মাথা রেখে শুয়ে আছে এবং সাদিদ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। নীলার সাথে সাথে বুক থেকে সরে গেল। ভীতু চোখ নিয়েই সাদিদের দিকে তাকিয়ে আছে। সাদিদ নীলার ভাবভঙ্গি দেখে নিজেই বলল, তোমার মাথা পড়ে যাচ্ছিল, তাই আমি ধরেছি। নীলা কাচুমাচু করে অন্যদিকে তাকালো, দৃষ্টি তার এলোমেলো। হঠাৎ বাহিরে চোখ যেতেই অবাক দৃষ্টিতে সাদিদের দিকে তাকাল। উত্তেজনা নিয়ে বলল, আমি কোথায়? সাদিদ মৃদুস্বরে মাথা নিচু করে হাসল। কোনো ভনিতা না করে সোজা বলল, দিয়া বাড়ি। নীলার চোখ বেরিয়ে আসার উপক্রম। সে মিরপুর থেকে দিয়াবাড়ি কি করে আসলো? খানিকটা ভয় পেয়ে গেল। সাদিদ দিয়া বাড়ির যে জায়গাটায় গাড়ি থামিয়েছে ওই জায়গাটা অনেকটাই নীরব। আসলে সাদিদ ইচ্ছা করেই এখানে পার্ক করেছে। শব্দে নীলার ঘুম ভেঙে যেতে পারে, তাই এখানে নীরবনিস্তব্ধ জায়গায় নিয়ে আসা। কিন্তু নীলার যে এখন আত্মায় পানি নেই। এমন একটা জায়গায় সাদিদ কেন তাকে নিয়ে এসেছে? কোনো উল্টোপাল্টা কাজ করবে না তো? খবরে এখন প্রতিদিনই এমন নিউজ পাওয়া যায়। নীলার ভয় ঘাম বেরিয়ে আসছে। ভয়ার্ত চোখ নিয়েই গাড়ির দরজা খোলার চেষ্টা করছে। হাত পা রীতিমতো কাঁপছে তার। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সাদিদ ভেতর থেকে ডোর লক করে রেখেছে। নীলা চেপে একেবারে দরজার সাথে লেগে বসল। এদিক সেদিক দেখছে যদি পালানোর কোনো রাস্তা পাওয়া যায়। সাদিদ ভ্রু কুঁচকে নীলার এমন অদ্ভুত আচরণ দেখছে। কি করতে চাইছে মেয়েটা?
সাদিদ একটু এগিয়ে প্রশ্ন করতে যাবে তখনই নীলা আচমকা নিজের মুখ ঢেকে নিল। নীলার মনে হয়েছে সাদিদ এখনই তার উপর ঝাঁপিয়ে পড়বে। তাই চোখমুখ খিচে বলতে লাগল, দোহায় লাগি আপনার আমার এমন সর্বনাশ করবেন না। আমি মরে যাব। প্লিজ ছেড়ে দিন। আপনার পায়ে ধরি, আমার ক্ষতি করবেন না। প্লিজ প্লিজ ছেড়ে দিন। বলেই ফুপিয়ে কান্না শুরু করল। সাদিদ তো আশ্চর্যের সপ্তম আকাশে। বলে কি এই মেয়ে? সে আর তার ক্ষতি? সাদিদ তো স্বপেও এমন কিছু ভাবতে পারবে না। যা বুঝবার কথা সেটা বুঝে না, কিন্তু এমন আজব আজব জিনিস বুঝে যায়। সে যে প্রাণপাখিকে ভালোবাসে সাদিদ শিউর, শান্ত পর্যন্ত সেটা বুঝতে পারে। কিন্তু নীলা, সে বুঝতে পারে না। এত অবুঝ কেন এই মেয়ে? সাদিদ নীলাকে বুঝাতে চাইল এমন কিছু না, কিন্তু নীলা কথা না শুনেই পাগলামি শুরু করেছে। নিজের ওড়না টেনে টেনে বারবার নিজেকে ঢাকবার চেষ্টা করছে। সাদিদ এতক্ষণ ব্যাপারটাকে বুঝাতে চাইলেও এখন তার রাগ উঠে যাচ্ছে। নীলা তাকে ভালোবাসে না মানলাম, কিন্তু সাদিদ এমন একটা ঘৃণিত কাজ করবে চিন্তা করে কিভাবে? ইনডাইরেক্টলি নীলা তাকে চরিত্রহীন মনে করছে। ভাবতেই সাদিদের চোখমুখ লাল হয়ে এলো। নীলাকে আর কিছু না বলে ধাম করে গাড়ির দরজা খুলে বের হয়ে গেল। সে নীলার সাথে কোনো বাজে ব্যবহার করতে চাইছে না। তাই বাহিরে এসে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করছে। অপরদিকে নীলা পালাবার এমন সুযোগ পেয়ে হাতছাড়া করেনি। গাড়ি থেকে বের হয়েই উল্টো দৌড় শুরু করল। সাদিদ দৌড়ের আওয়াজে পিছনে ফিরলা। চক্ষু তার চড়ক গাছ। এই মেয়ে এমন পাগলের মতো দৌড়াচ্ছে কেন? সাদিদ মাথায় হাত দিয়ে তার হৃদয় চুরি করা পাগলনির পেছনে ছুটল। নীলা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। দৌড়ে পুরো হাঁপিয়ে গেছে, তারপরও জানপ্রাণ দিয়ে ছুটোচ্ছে। যে কোনো উপায়ে তাকে এখান থেকে পালাতে হবে। সাদিদ দৌড়ে এসে নীলার হাত ধরল। নীলা এক ঝটকায় হাত ছাড়িয়ে আবার দৌড় শুরু করল। সাদিদ পিছন থেকে দৌড়ে এসে আবার হাত ধরল, কিন্তু এবার শক্ত করে। আগের বারের মতো আসতে না। কিন্তু নীলা হাত ছুটাতে আপ্রাণ চেষ্টা করছে। সাদিদের মতো এমন শক্তিশালী মানুষও নীলাকে সামলাতে কষ্ট হচ্ছে। তার উপর নীলা খামচি দেওয়া শুরু করেছে। হাত জ্বলে যাচ্ছে ধারালো নখের আছড়ে। সাদিদ উপায়ান্তর না দেখে নীলাকে পাজাকোলে তুলে নিল। নীলা কয়েক সেকেন্ড থমকে গেল। যখনই বুঝতে পারল কি হচ্ছে, হাত পা ছুড়াছুড়ি শুরু করল। চিৎকার চেঁচামেচি করতে লাগল। নিচে নামানোর জন্য সাদিদকে ইচ্ছামতো কিলঘুষিও দিয়ে যাচ্ছে। সাদিদ অসহায় মুখ নিয়ে প্রাণপাখির এমন পাগলামি সহ্য করছে। সাদিদ নীলাকে কোলে নিয়েই গাড়ির পিছনের দরজা খুলল। ধপ করে নীলাকে সিটে ফেলে তার উপর শুয়ে পড়ল। কিন্তু কোনোরকম ভর দিলও না। নীলার এখন চোখ বেয়ে শুধু নোনাজল গড়িয়ে পড়ছে। এই অশ্রুকণার যেন কোনো শেষ নেই। কান্না করতে করতে এখন হেঁচকি উঠে গেছে। সাদিদকে শরীরের সব শক্তি দিয়ে সরাতে চাইছে। কিন্তু সাদিদের শক্তির সাথে কি নীলার মতো মেয়ে পারে? সাদিদ নীলার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে এবার ঝুঁকে আসল। সাদিদের তপ্ত নিঃশ্বাস নীলার ঘাড়ে এসে ঠেকেছে। নীলা আবার ঠেলে সরিয়ে দিতে চাইলে সাদিদ এবার নীলার হাত দুটো সিটে শক্ত করে চেপে ধরল। চলবে।